আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে আজকে কদিন থেকে আপনারা বাংলাদেশে যে একটি বারবারিক কাহিনী দেখছেন, সেটার ধারাবাহিকতায় আমি আজকে এই ভিডিওটি করছি। সাদ্দাম নামের একজন বাগেরহাটের আওয়ামী লীগের সভাপতি, বাগেরহাট জেলার সভাপতি নয়, কোনো একটি উপজেলার সভাপতি, তরুণ মানুষ, যুবক মানুষ। তার স্ত্রী এবং পুত্র নিহত হয়েছেন। তাদের মৃত্যুর পর তাকে একবার দেখার জন্য ফেরত দেওয়া হয়নি। মৃত স্ত্রী এবং মৃত পুত্র, শিশুপুত্র জেলখানায় জীবিত পিতাকে দেখতে গিয়েছে। এই যে অসভ্য সমাজ, অসভ্য রাষ্ট্র, অসভ্য সরকার, এই অসভ্যতার মানদণ্ড কি কোথায়, কিভাবে, কেন এই সমাজকে বিভক্ত করে ফেলছে, এই সমাজকে, এই রাষ্ট্রকে প্যারালাইজ করে ফেলছে। আল্টিমেটলি এই রাষ্ট্রও কিন্তু ভাঙনের একটি সুর তৈরি করছে। কেন তৈরি করছে? কেন? সেটা একটু দেখেন। ১৯৭১ সালে পাকিস্তান যে নিপীড়ন করেছিল পাকিস্তানের একটি অংশের উপর, পাকিস্তান যে অত্যাচার করেছিল পাকিস্তানের একটি অংশের উপর, তারই ফলশ্রুতিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ একটি রাষ্ট্র ভেঙে ২ টি রাষ্ট্র হয়ে যায়। বুঝতে হবে, রাষ্ট্র যদি টিকিয়ে রাখতে হয়, সমাজ যদি টিকিয়ে রাখতে হয়, এই সংবিধানের অধীনে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে রাষ্ট্রের নির্যাতন, রাষ্ট্রের অনাচার, রাষ্ট্রের নিষ্ঠুরতা, রাষ্ট্রের হিংস্রতা বন্ধ করতে হবে। মানুষে, মানুষে হিংস্রতা, দলে, দলে হিংস্রতা, দলে, দলে মানে এক দলের প্রতি আরেক দলের কুৎসা, এক দলের প্রতি আরেক দলের প্রতিযোগিতা। পৃথিবীর নানান দেশে আছে, আমাদের দেশেও ছিল এবং আছে, থাকবে। কিন্তু রাষ্ট্র যখন, নির্দলীয় একটি সরকার যখন রাষ্ট্রে থাকা অবস্থায় এই রকমের অবস্থা, এই রকমের ব্যবস্থা গ্রহণ করে, তখন রাষ্ট্র টিকে থাকতে পারে না। সাদ্দামের কাহিনীটাতে যদি আপনি একটু যান, সাদ্দামের নামে ১৩ টি মামলা হয়েছে। এই ১৩ টি মামলার মধ্যে এই মামলাগুলো সবই হচ্ছে ৫ই আগস্ট কেন্দ্রিক, অর্থাৎ জুলাই আগস্ট সময়ে ২০২৪ সালে যে গণ আন্দোলন হয়, সেই গণ আন্দোলনে আক্রমণ, হামলা, মৃত্যু, এইসব মামলা। এখন দেখেন ওই সময়ে সাদ্দাম কোথায় ছিল? ওই সময়ে ছেলেটি সিরিয়াসলি অসুস্থ হয়ে ভারতের একটি হসপিটালে চিকিৎসাধীন ছিল। এটা আমরা বলছি না, সরকারও সেটা জানে। কারণ তার পাসপোর্টের মধ্যে সে সময় সে যে ভারতে বৈধ পথে গিয়েছে এবং কখন ফিরে এসছে তার সিল আছে, সপ্পর আছে। এবং একে, একে ৮ টি আদালতে সেটি উপস্থাপন করা হয়েছে। ৮ টি আদালত, ৮ টি মামলায় তার জামিন হয়েছে। কিন্তু জামিন হলে কি হবে? একটি মামলায় জামিন হলে তাকে আরো ২ টি মামলা দেওয়া হচ্ছে। ২ টি মামলায় জামিন হলে আরো ৪ টি মামলা দেওয়া হচ্ছে। এইভাবে তাকে ১৩ টি মামলা দেওয়া হলো। এই ১৩ টি মামলা মাথায় নিয়ে সে যখন জেলে, মামলাগুলো কি? চুরি, ছেঁচড়ামি, ভাঙচুর, অমুকের বাড়ি লুট, এই রকমের মিথ্যা মামলা। এই মামলাগুলাতে জামিন হওয়াটা একদম সহজ ছিল। কিন্তু তাকে ৮ টিতে জামিন দেওয়ার পরও আরো ৫ টি মামলা দিয়ে জেলখানার ভেতরে বেঁধে রাখা হলো। জেলখানার ভেতরে বেঁধে রাখলে কথা ছিল, তার ২ পায়ে ডান্ডা বেড়ি পরানো ছিল, ২ হাতে তাকে পরানো ছিল, শিকল পরানো ছিল। এই অবস্থায় তার একটি পুত্র সন্তান জন্মলাভ করে আজ থেকে ৯ মাস আগে। মৃত্যুর সময় এই পুত্র সন্তানটির বয়স ছিল ৯ মাস। তার এই পুত্র সন্তান তাকে দেখতে আদালতে গিয়েছিল তার মায়ের সাথে, মৃত মায়ের সাথে, যে মা এখন আর পরবাসী। সে মা একদিন এই পুত্র সন্তানকে নিয়ে গিয়েছিল আদালতে, যেদিন সাদ্দামকে আদালতে আনা হয়েছিল। সাদ্দামের ভাই টেলিভিশনে এসে বললেন যে, "আমরা আকুতি মিনতি করেছি। সাদ্দাম পুলিশের পায়ে ধরেছে, ভাই আমার ২ টা পায়ের হাতের মধ্যে একটা হাতের শিকল একটু খুলে দাও। আমি আমার এই শিশুপুত্রটিকে একটু বুকে নিতে চাই, একটু আদর করতে চাই।" তার কথা রাখা হয়নি। তারপর আদালতে যখন শুনানি হচ্ছিল, তখন সাদ্দাম বারবার জাজ সাহেবকে বলছিলেন, ম্যাজিস্ট্রেটকে বলছিলেন, "স্যার আমার একটু কথা আছে।" সে কথাটি কি কথা?
তিনি বললেন, "স্যার আমার একটা হাত একটু খুলে দেন। আমি আমার ছেলেটাকে একবার আলিঙ্গন করতে চাই। আমি একজন পিতা। আমার এই সন্তানের জন্ম হয়েছে আমি যখন জেলখানার অন্ধপ্রকোষ্ঠে। আমি এই ছেলেটিকে একবার একটু বুকের সাথে লাগাতে চাই।" কিন্তু পারেনি। জাজ বললেন, ম্যাজিস্ট্রেট বললেন, "আপনি লিখিত বলতে হবে।" তিনি লিখিত বলেছেন। সেই লেখা কারো কর্ণকুহরে প্রবেশ করেনি। তারপর এই সাদ্দামের স্ত্রী দিনের পর দিন আদালতে যাচ্ছে, দিনের পর দিন থানায় যাচ্ছে, দিনের পর দিন জেলখানায় যাচ্ছে। সাদ্দামের কোনো মুক্তি নেই। সাদ্দাম নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি ছেলে। আপনারা কথায়, কথায় শুনবেন আওয়ামী লীগের একটা ওয়ার্ডের কর্মী নাকি কোটি, কোটি টাকার মালিক। অথচ এই সাদ্দামের বাচ্চা, এই সাদ্দামের স্ত্রী ৩ বেলা খাইতে পেতেন না। তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি। তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট সরকার সিজ করেনি। তারপরও তাদের খাওয়ারের পয়সা নেই, উকিলকে দেওয়ার পয়সা নেই, ঘুষ দেওয়ার পয়সা নেই। যার কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে সাদ্দাম ১ম এ তার এই ৯ মাসের পুত্র সন্তানকে হত্যা করে। হত্যা করে নিজে আত্মহত্যা করে। তিনি আসলে নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি এই নির্দয় সমাজ, এই রাষ্ট্র এই শিশুটির দায় নেবে না। তাই তিনি তার বুকের দলকে আগে হত্যা করলেন, তারপরে নিজেও মারা গেলেন। মারা যাওয়ার পর সাদ্দামের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলো একটি ফেরলের। ফেরল মানে হচ্ছে শুধুমাত্র জানাজায় অংশগ্রহণ করার জন্য ২ ঘন্টা, ৩ ঘন্টা অথবা ৪ ঘন্টার জন্য মুক্তি। সেটি মেলেনি। কেন মেলেনি? কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছিল কোত্থেকে? গোপালগঞ্জ থেকে। আপনারা জানেন পদ্মা সেতুর ওপারে বাগেরহাট থেকে গোপালগঞ্জের দূরত্ব খুব কাছে। সেটা একদম লাগোয়া উপজেলা বা জেলা আপনি বলতে পারেন। সেই কারণে যখনই পুলিশের দরানি খায়, পুলিশের দাবরানি খায়, তখন গোপালগঞ্জে সেখানে ঘুঘু কম। আওয়ামী লীগের মানুষ বেশি, বিএনপি জামায়াতের দৌরাত্ম্য কম। সেজন্য অনেকেই কেউ আশ্রয় নিয়েছিল সেখানে। সেই আশ্রয় থেকে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া হয়েছে। এবং সেইজন্য বলছে তাকে জামিন দেওয়া যাবে না। কারণ সে গোপালগঞ্জের। যেমনটি করেছিল ১৯৭১ সালের পাক বাহিনী। বলছে এরা বাংলাদেশের। বাংলাদেশের মানুষ হলে তার চাকরিতে জায়গা হবে না। বাংলাদেশের মানুষ হলে বিশ্ববিদ্যালয়ে তার জায়গা হবে না। বাংলাদেশের মানুষ হলে রাজনীতিতে তার জায়গা হবে না। তাই পাকিস্তান ভেঙে যাওয়ার যে বুনিয়াদ তারা তৈরি করে দিয়েছিল, পাকিস্তানিরা বাংলাদেশ ভেঙে যাওয়ার সেই বুনিয়াদ এই ডক্টর ইউনূস তৈরি করে দিচ্ছে। এই ডক্টর ইউনূস থাকবে না। তার বয়স ৯০ বছর, যেই কোনো সময় সে মারা যাবে। কিন্তু এই বাংলাদেশ তো থাকতে হবে। আমাদের প্রজন্ম তো এই দেশটাকে একটি দেশ হিসেবে টিকিয়ে রাখতে হবে। এক ভাষার, এক সংস্কৃতির, এক ইতিহাস, এক ঐতিহ্যের এই দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি মানবিকভাবে একটু চিন্তা করে দেখেন। তাকে ফেরল দেওয়া হলো না। ফেরল না দেওয়ার পরে এই মৃত সন্তান, এই মৃত স্ত্রী দেখতে গিয়েছে জেলখানায় জীবিত পিতাকে, জীবিত স্বামীকে। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীতে এই যে আজকে ৮০৮ বিলিয়ন পিপল, 8.2 বিলিয়ন পপুলেশন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই ৮ বিলিয়ন মানুষের মধ্যে, এই ৮০০ কোটি মানুষের মধ্যে ১৯৬ টি রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলার মধ্যে আপনারা কি একটি উদাহরণও দেখাতে পারবেন যে একজন জেলখানায় মানুষ, তার স্ত্রী এবং তার পুত্র মারা গেছে, যার কোনো কনভিকশন হয় নাই, যার কোনো বিচার হয় নাই, যার নামে কোনো চার্জশিটও হয় নাই। সেই রকম একজন মানুষকে তার স্ত্রী এবং মৃত পুত্র জেলখানায় দেখতে গিয়েছে। এটি পুরা পৃথিবীতে মানুষের ইতিহাসে ১ম ঘটনা ঘটল। এই যে ১ম ঘটনাটি ডক্টর ইউনূস, আসিফ নজরুল ঘটালেন, এর জবাব এই রাষ্ট্রকে দিতে হবে। টুডে, টুমরো অর ডে আফটার। কারবালার প্রান্তরের কথা আপনারা জানেন। কারবালায় যখন যুদ্ধ হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসাইনের শির কর্তন করা হয়। সেই শির কর্তন করে নিয়ে যাওয়া হয় দামেস্কে। ইরাকের ফোরাত নদীর তীর, যেখান থেকে পানি নিয়ে মানুষ
পান করত, সেই পানির যে তীর, সে পানির অঞ্চলটিকে সী সীমারের বাহিনীরা, ইয়াজিদের বাহিনীরা দখল করে রেখেছিল। যার ফলে এই শিশুপুত্র, হোসাইনের শিশুপুত্র পানির জন্য হাহাকার করতে, করতে সেখানে গিয়ে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। কারবালা ট্র্যাজেডির কথা আমরা এখনো জানি। হায় হোসান, হায় হাসান বলে আজও আমরা শিয়াদের মাতম শুনি। সারা বিশ্বের মানুষ আজও কারবালা ট্র্যাজেডিকে স্মরণ করে। বাংলাদেশে এখন কারবালা ট্র্যাজেডি চলছে। এই কারবালা ট্র্যাজেডির মূল নায়ক হচ্ছে ডক্টর ইউনূস। এই কারবালা ট্র্যাজেডির নায়ক হচ্ছে আসিফ নজরুল। এই বাটপার মিথ্যা কথার ফ্যাক্টরি। এই বাটপার বলেছিল ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে। বাংলাদেশের কোনো ভিসা নাই। ভারতে এখন ভিসাও দেয় না। সেখানে এই ২৬ লক্ষ লোক কোথায় গেল? কোন অবস্থায় আছে? তাকে জিজ্ঞেস করার পর বলেছে, "আমি তো যখন বলেছিলাম, তখন আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলাম না।" এই অসভ্য, এই বর্বর, এই মিথ্যাবাদী, মিথ্যা কথা কখন বলা যাবে আর কখন বলা যাবে না, সেই সংজ্ঞা আমাদেরকে শেখাচ্ছে এই আসিফ নজরুল। তুমি এখনো মধ্যবয়সী মানুষ। এই বাংলা, এই সমাজ, এই রাষ্ট্র তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেই করাবে। এই শিশুর কান্না, এই শিশুর মৃত্যু, এই ২২ বছরের নারীর মৃত্যু তোমাকে জবাব দিতেই হবে আসিফ নজরুল। এই রাষ্ট্র, এই শহীদ ৩০ লক্ষ শহীদের রক্ত, ২.৫ লক্ষ নারীর আত্মনাদ এবং ১ কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে যে রাষ্ট্র তৈরি হয়েছে, যে রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে লক্ষ, লক্ষ মানুষ, সেই রাষ্ট্রে তুমি মানুষের মূল্যায়ন করছ না, মানুষকে তুমি দাম দিচ্ছ না। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র যখন মারা যায় মালয়েশিয়াতে, তাকে এই দেশে আনার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে হেরল দেওয়া হয়েছিল যেন তার পুত্রকে দেখতে পারে। শুধু তাকে নয়, আমরা এরকম বহু নজির দেখেছি, যখনই হত্যাকাণ্ড কোনো বাবা, মা, ভাই-বোন মারা গিয়েছে, তাদেরকে ফেরল দেওয়া হয়েছে। কিন্তু এবার এই সরকার ফেরলও দেয়নি এই সাদ্দাম হোসেনকে। আমরা জানি রাষ্ট্র এই অবস্থায় থাকবে না, সমাজ এমন অবস্থায় থাকবে না, দিনটা এমন থাকবে না। যদি পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী ৭১-এর ঘাতকেরাও ক্ষমতায় আসে, যদি বিএনপিও ক্ষমতায় আসে অথবা অন্য কোনো দলও ক্ষমতায় আসে, রাষ্ট্রকে বদলাতেই হবে, রাষ্ট্র বদলাবে। কিন্তু ডক্টর ইউনূস, তুমি ৪,০০০-এর উপরে আওয়ামী লীগের কর্মীকে হত্যা করেছ। তোমার পেটুয়া বাহিনী ৪,০০০-এর উপরে আওয়ামী লীগের কর্মী, নেতা এবং সমর্থককে হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার নাম আমাদের কাছে আছে। কোথায় হত্যা করা হয়েছে, কোন পত্রিকায় এসছে, কোন পোর্টালে এসছে, কত তারিখে, কিভাবে, তার নাম কি, তার বয়স কত। আমরা মানবাধিকার কর্মীদেরকে সেটা দিতে পারবো। কিন্তু বাংলাদেশে এখন কোনো মানবাধিকার কর্মী নেই। কারণ মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠন তো মানুষ শব্দটার সাথে জড়িত। বাংলাদেশ এখন যারা চালাচ্ছে তারা মানুষ নয়, তারা হায়না। এই হায়নাদের দেশে কোনো মানবাধিকার কর্মী থাকবে না, কোনো মানবাধিকার সংগঠন থাকবে না। এই মানবাধিকার সংগঠন, এই মানবাধিকার কর্মী আবার আসবে যখন এটা মানুষের দেশ হবে। শুয়োরের দেশ থেকে মানুষের দেশে রূপান্তর করার কাজ আমরা করব। আমাদেরকে করতেই হবে। কারণ এই সাদ্দামের শিশুপুত্রের আর্তনাদ, এই সাদ্দামের স্ত্রীর আর্তনাদ আসমান বেগে এই ডক্টর হঠাৎই একটা কাকতালীয় মন্তব্য, রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশ পাল্টে যাওয়ার মতন বক্তব্য। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন আওয়ামী লীগ নিয়ে যে কথা, যে মন্তব্য করছেন, তাতে বিষয়টিকে আমাদেরকে এভাবেই নিশ্চয়ই মন্তব্য করতে হবে, বর্ণনা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়েও ভিন্ন হবে। আগে যেখানে ধানের শীষ এবং নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার নৌকা নেই। আক্ষেপের সুরেই তিনি বলছেন। আবার ধরে নিতে পারি তিনি যা বলছেন তা হচ্ছে এরকম যে নৌকা এবং ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতাটুকু অবশ্যই গণতন্ত্রের জন্য সৌন্দর্য ছিল বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, তিনি কি বলছেন? সোমবার ঠাকুরগাঁওয়ে একটি নির্বাচনী সমাবেশে তিনি বলছেন, নৌকার যিনি কান্ডারি, খেয়াল করে শুনুন, নৌকার যিনি কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদের আমাদের বিপদে ফেলে গেছেন। মানে তারাও বিপদে আছে নিজেরা। শেখ হাসিনা থাকলে অন্তত একটি
গণতান্ত্রিক ব্যবস্থা চলতো, সে কি সর্বনাশ? আমরা কি সর্বনাশ শব্দটা ইউজ করবো এখানে, নাকি কি চমৎকার? কোনটি? তিনি বলছেন, এবার নতুন একটি মার্কা সামনে এসেছে, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন সরকার গঠন করতে চায়। মির্জা ফখরুল ইসলাম সাহেব কেন এখন একটি বিশেষ শক্তি বা সরাসরি বলতে গেলে স্বাধীনতা বিরোধী শক্তিকে ভয় পাচ্ছেন? সভায় তিনি আরো কিছু কথা বলেছেন, যেমন তিনি বলছেন নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলছেন, এই দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, কেউ ভয় পাবেন না, সাহস নিয়ে চলবেন, আমার ভাইয়েরা সবসময় আপনাদের পাশে থাকবে। এবং তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার রক্ষা করা হবে। এই কথাগুলো সিগনিফিকেন্ট, সেটি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে মিলাতে পারি। যাই হোক, এখন মূল জায়গাটি নিয়ে যদি আমরা কথা বলি, প্রশ্ন হচ্ছে বিএনপি কি সত্যি আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছে গণতান্ত্রিক সৌন্দর্যের জায়গা থেকে, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে আওয়ামী লীগের প্রতি একটু উদার মনোভাব প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে, নাকি সত্যি সত্যিই জামাতকে ভয় পাচ্ছে বিএনপি? জামাত যেমন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ডি নিয়ে এগোচ্ছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যখন নিষিদ্ধ করা হলো, নিশ্চয়ই তার আগে থেকে নানান ধরনের মন্তব্য ওঠা শুরু হয়েছিল, নানান ধরনের প্রশ্ন রাজনৈতিক মঞ্চে ওঠা শুরু হয়েছিল। বিএনপি বলে দিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা আহ মেনে নিতে চায় না, বা তারা এই প্রক্রিয়ায় বিশ্বাস করে না। কিন্তু পরে যখন মব ক্রিয়েট করার মাধ্যমে জুলাই আন্দোলনের কিছু নেতা তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাইলো, তখন ডক্টর ইউনূস সাহেব নিষিদ্ধ করে দিলেন এক কলমে খোঁচায় নির্বাহী আদেশে। মব ক্রিয়েট করে যা কিছু চাওয়া হয়েছে গত 18 মাসে সবই ইউনূস সাহেব মেনে নিয়েছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের নেতাদের। তো পরে আবার বিএনপিকে আমরা দেখলাম যে এটির আবার কৃতিত্ব নিতে, যে আমরা সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি দাবি তুলেছি। আবার আমরা কি দেখলাম, ফ্যাসিবাদ ঠেকানোর নামে আমরা যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য গড়ে তুলতে দেখলাম সব রাজনৈতিক দলকে। প্রশ্ন করেছিলাম, অনেকবারই প্রশ্ন তুলেছি, কোনটি ভয়ঙ্কর? আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী শক্তি হয়েও থাকে, সেটি ভয়ঙ্কর, নাকি এদেশের স্বাধীনতা বিরোধী শক্তির যে আস্ফালন সেটি ভয়ঙ্কর? কাদের সাথে ঐক্য গড়ে তুলতে হবে? বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার আগে বিএনপির বিশেষ কিছু নেতার সঙ্গে তিনি একটি অনলাইন বৈঠক করেছিলেন, যার খবর আমি এর আগে আপনাদেরকে দিয়েছি। মানে লন্ডনের থেকেই তিনি অনলাইন বৈঠকটি করেছিলেন, এবং সেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে বিরোধী দলে আপনারা কাকে দেখতে চান? তারেক রহমান বাংলাদেশে আসার আরো কয়েক মাস আগেই প্রশ্নটি একটা বৈঠকে করেছিলেন। তো সেখানে উপস্থিত বিএনপি নেতাদের 60% বলেছিলেন যে আমরা বিরোধী দলে আওয়ামী লীগকে দেখতে চাই, আর 40% বলেছিলেন যে জামাতকে চাই। মানে তার প্রশ্নটা ছিল জামাত নাকি আওয়ামী লীগ। তার মানে এই যে হিসাবটি, এর মধ্যে দিয়েও বোঝা যায় যে বিএনপির মধ্যে এখনো জামাতপন্থী নেতাদের প্রভাব কতখানি। যে হোক, এখন জামাত যদি সত্যিই এই নির্বাচনে আরো শক্তিশালী হয়, সুবিধাটা আসলে কাদের, আর সর্বনাশটাই বা কাদের বা কার? রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আসলে কার সাথে বিএনপি এবং দেশ, এই দুইয়ের জন্যই খেলাটি মঙ্গলজনক। অনেক আগে থেকে বলে আসছে, আপনাদের হয়তো কারো কারোর মনে থাকার কথা, আরো তাই 15-16 মাস আগে, অর্থাৎ 2024 5 আগস্টের 1.5-2 মাসের মাথায় এসে আমি এমন মন্তব্য করেছিলাম আমার কিছু কন্টেন্টে, একাধিকবার বলেছি যে এই ইউনূস সরকার পতনের জন্য, অথবা যে কোনো অশুভ শক্তিকে বধ করার জন্য এই বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। আমরা জানি না সেই দিনটি সামনে আসতে যাচ্ছে কিনা, তবে আমার মনে হয় এমনটি হয়তো হবে অদূর ভবিষ্যতে।
চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনেকেই রাজপথে নেমেছিলেন, যার মধ্যে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। এটি সত্য কথা। আওয়ামী পরিবারের নেতাকর্মীরাও অনেকে ছিলেন। এটিও চরম বাস্তবতা। তার তো অনেক কারণ ছিল, সেই সব কারণ আর এখন এই মুহূর্তে ব্যাখ্যা করতে চাইছি না। কিন্তু তারা কি হলো, ধাক্কা খেলেন, প্রতারিত হলেন চরমভাবে। যে বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন তা তারা আর দেখলেন না। চরমপন্থার উত্থানে নিশ্চয়ই বিএনপিও শঙ্কিত। আওয়ামী লীগের সময় দুর্নীতি ছিল, অনেক ধরনের নির্যাতন হয়েছে, স্টুডেন্টরা চলেছে বিরোধী দলের উপর, এগুলো সত্য কথা। কিন্তু মৌলবাদী শক্তির আস্ফালন তো ছিল না, পশ্চিমাদের নোংরা খেলার জয় জয়কার তো ছিল না। এখন এই বাংলাদেশ অনেকগুলো পরাশক্তির একটা খেলার মঞ্চে তৈরি হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করুন, শেখ হাসিনা গত 23শে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নামে যে একটি সাংবাদিক সংগঠনে অডিও বার্তা দিলেন। সেই অডিও বার্তায় তিনি কিন্তু একবারের জন্য তারেক রহমান বা বিএনপির প্রতি বিষোদ্গার করেননি। একইভাবে তার সন্তান সজীব ওয়াজেদ জয় কদিন আগে আল জাজিরাতে একটি দীর্ঘ ইন্টারভিউ দিলেন বেশ স্মার্টনেসের সঙ্গে। সেখানেও তিনি একবারের জন্য বিএনপির বিরুদ্ধে কথা তোলেননি। এবং এটুকু মনে করে দিতে চাই যে খেলা চলছে, অনেক দিক থেকেই খেলা চলছে, নানান ধরনের সমীকরণ চলছে। কোন সমীকরণটা মিলবে আমরা হয়তো কেউ নিজেদের মতো করে ধারণা করে নিতে পারি। দর্শক, নোবেলজয়ী প্রফেসর ইউনূসের 3-0 তত্ত্ব প্রচার বিশ্বব্যাপী, সেগুলো আমরা অনেক আগে থেকেই দেখছি। 3-0 যে তত্ত্ব, সেই তত্ত্ব প্রচার করে আসছিলেন বিশ্বব্যাপী। এবং বর্তমানে বাংলাদেশের যে দায়িত্বে তিনি রয়েছেন প্রধান উপদেষ্টার, সেই দায়িত্ব নেওয়ার পরেও এই 3-0 ভেলকিবাজি দেখানোর ব্যাপার এবং এটা নিয়ে প্রচার, প্রেস উইংয়ের এটা নিয়ে বারংবার কথা বলা ব্যাপারগুলো আমরা দেখেছি। অবশেষে আমরা দেখছি যে টিআইবির পক্ষ থেকে বলা হচ্ছে এই 3-0 তত্ত্ব এটা আসলে অন্তর্সার শূন্য। এই তত্ত্ব, প্রফেসর ইউনূসের যে তত্ত্ব, সেই তত্ত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়নি এবং এটার বিপরীতে কাজ হচ্ছে। তত্ত্ব দিচ্ছেন একটা, কিন্তু কাজ হচ্ছে সেটার বিপরীতে, এমন ভয়ঙ্কর অভিযোগ করছে টিআইবি। আজকে এই অভিযোগটা তারা করেছে। চলুন একটু জেনে দেখি টিআইবি হঠাৎ করে প্রফেসর ইউনূসের 3-0 তত্ত্বের বিপরীতে বাংলাদেশে কাজ হচ্ছে এই কথা বলছে কেন, কি প্রমাণ তাদের কাছে আছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস নোবেলজয়ী, আমাদের অনেক গর্বের মানুষ। তার যে 3-0 তত্ত্ব, সেই তত্ত্ব তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার কথা বলছেন, মুখে বলছেন, কিন্তু কর্মে হচ্ছে ঠিক তার বিপরীতটা, এমন ভয়াবহ অভিযোগ এসেছে। টিআইবির এই অভিযোগ ব্যাপারে মানবজমিন যেটা বলছে, মানবজমিনের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে, ডক্টর ইউনূসের 3-0 যে প্রচার, তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করছে। অর্থাৎ প্রচার করা হচ্ছে 3-0 নিয়ে অনেক বেশি আকাশ কুসুম স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু তার বিপরীতে কাজ হচ্ছে। কিভাবে হচ্ছে? বিশ্বব্যাপী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 3-0 যে প্রচার, তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করছে বলে মন্তব্য করছেন টিআইবির ঊর্ধ্বতনরা। সেখানে আজকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এক মানববন্ধনে এমন মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ তত্ত্ব প্রচার করেন প্রফেসর ইউনূস। সেজন্য এটাকে বলা হয় 3-0 তত্ত্ব। তবে ইফতেখারুজ্জামান মনে করেন এই 3 বিষয়ে মোহাম্মদ ইউনূসের যে প্রচার, সরকার গঠনের পর তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করছে। অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব,
এই দুটো ব্যাপারের অন্তত আমরা যেটা খালি চোখে দেখছি এই দুইটার একেবারে রিভার্স কাজ হচ্ছে। দারিদ্র্য বাড়ছে বাংলাদেশে এবং বেকারত্ব বাড়ছে, ভয়ঙ্কর হারে বেকারত্ব বাড়ছে, মানুষ কর্ম হারাচ্ছে, কারণ মব করে শত শত কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা দেখেছি, বিনিয়োগ বন্ধ হয়ে যেতে দেখেছি, নতুন যে কর্মসংস্থানের ব্যাপার সেটা একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে। ওই ক্ষেত্রে অবশ্য শূন্য একটা পেয়েছি আমরা। আন্তর্জাতিক 3-0 বা 3-0 যে ধারণা প্রচার করেন মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর জাতীয়ভাবে এই সরকার সেই দায়িত্ব কতটা পালন করেছে তা সরকারের মেয়াদ শেষে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে মানুষকে জানানোর আহ্বান জানান তিনি। অর্থাৎ বেশ কড়া মেজাজেই কথা বলা হয়েছে। অর্থাৎ সরকার যে কাজগুলো করেছে 3-0 বিপরীতে সেটার একটা শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জাতিসংঘের সদস্য দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ হয়েছে। দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মানুষ যেন সচেতন হয়, বিশেষত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারা যেন কার্বন নিঃসরণ ঠেকাতে সক্রিয় হন। দিবসটি পালনে সরকার ব্যর্থ হয়েছে। দিবসটি পালনে সরকার ব্যর্থ হওয়া অত্যন্ত বিব্রতকর উল্লেখ করে তিনি বলেছেন, আরও বেশি বিব্রতকর এই কারণে যে 3-0 ধারক বাহক যিনি, তার সরকার ব্যর্থ হয়েছে। কার্বন নিঃসরণেও ব্যর্থতার কথা বলছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সাথে আমরা দেখছি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এই দুই জায়গায় তো ভয়াবহ রকমের ব্যর্থতা রয়েছে এই সরকারের। তাহলে কি আমরা প্রফেসর ইউনূসের সরকারকে পুরোটাই ব্যর্থ বলবো, নাকি 3-0 তত্ত্বের ওই 3-0-তে আসলে জিরোগুলো ভরাট হয়ে গেছে, ওখানে মানে কালিমা লেপ্টে গেছে, ওখানে আসলে আদতে কোনো সাফল্য আসেনি? আমরা আজকে অন্য আর একটা খবরেও দেখেছি যে বিডার যিনি দায়িত্বে এসেছেন, যার একমাত্র সাফল্য এখন পর্যন্ত আমরা দেখেছি 15,000 ফুট উপর থেকে বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দেওয়া, এই একটা মাত্র কাজই তিনি করতে পেরেছেন। সেই বিডার পরিচালক আশিক চৌধুরী তিনি ঘোষণা দিয়েছেন যে এই বিডা সহ আরও 6টি আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করার কাজ সরকার করছে এবং ঘোষণা দিয়েছে যে এই একীভূত করা হবে। অর্থাৎ সরকারের একেবারে শেষ মেয়াদের একেবারে শেষ পর্যায়েও স্বপ্ন দেখিয়ে যাচ্ছে সরকার, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখছি না। দর্শক, আপনার মত